বন্দুকের গুলি মিস হবে কিন্তু বিজিএস এর A+ মিস হবে না। এসএসসি 2026 ইতিমধ্যে তোমরা 6টি পরীক্ষা দিয়ে ফেলেছো। তোমরা অলরেডি বুঝতেও পেরেছো যে আমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে। সামনে যে পরীক্ষাটি সেটা হচ্ছে তোমাদের বিজিএস। এই পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি অনীহা। অনেক ছাত্রছাত্রী আছো যে তোমরা মাত্র কিছু নাম্বারের জন্য A+ মিস করে যাও। 78, 77 এই নাম্বারগুলো পেয়ে মিস করে যায় শুধুমাত্র তোমাদের আগ্রহের অভাবে। এবার আমি তোমাদের জন্য যে সাজেশন নিয়ে এসেছি, বন্দুকের গুলি মিস হবে কিন্তু বিজিএস এর A+ মিস হবে না। এই সাজেশনের লিঙ্কটি পেতে বিজিএস B26 এই লিঙ্কে প্রবেশ করবে এবং এই সফট কপিটি পেয়ে যাবে। প্রথমে আমি জ্ঞানমূলক দিয়ে শুরু করেছি, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবন একসাথে দিব এবং সৃজনশীল যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি, দেখো দ্বিতীয় অধ্যায়ের জন্য একদম 100% কমন ইনশাল্লাহ আসবেই, সেই প্রশ্নগুলোই আমি এখানে সাজিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিছু প্রশ্ন আছে খুবই কমন যেগুলো আসবেই। তার মধ্যে দেখো এই যে মুক্তিযুদ্ধকালীন চরমপত্র কি, এটা চরমপত্র কি আমি দুইটা দিলাম। অপারেশন সার্চলাইট খুবই কমন একটা প্রশ্ন, আসবেই। এরপরে আছে অপারেশন সার্চলাইট কালরাত্রি, প্রশ্নগুলো খুবই কাছাকাছি, তারপর আমি স্পেসিফিক ভাবে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আছে আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সেক্টরে বিভক্ত করেছে। এই ছোট ছোট প্রশ্নগুলো অনেক সময় দেখা যায় তোমাদের মাথা থেকে বের হয়ে যায়, তারপর আমি এখানে 3টা স্টার দিয়ে রাখছি যেটা আসার মতোই। ওকে, এরপরে দেখো তৃতীয় অধ্যায় আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি কারণ একটাও মিস করা যাবে না। তারপরও তোমাদের এগুলো সবই পড়া, এরপরে আমি বলছি যে বেশ কিছু প্রশ্ন রেখেছি, মিস করা যাবে না। এই প্রশ্নটা আমি একটু গুরুত্ব বেশি দিতে চাই, সেটা হচ্ছে আমেরিকা ও কানাডার প্রমাণ সময় কয়টি। এখানে প্রশ্ন কিন্তু একটা আসবে, কিন্তু তারপরেও তোমাদের দুইটাই পড়তে হবে, যে কোনো একটা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে। এরপরে হচ্ছে তোমার কোন গ্রহে বছরে 2বার সূর্যোদয় হয়। এই প্রশ্নগুলো মানে একটু বেশি বেশি করে দেখবা, যেহেতু আমি রেড মার্ক করে দিয়েছি। এরপরে ষষ্ঠ অধ্যায়ে দেখি, ষষ্ঠ অধ্যায়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা অংশ বাদ দেওয়া যাবে না এখানে। আমি স্পেসিফিক ভাবে তোমাদের সুবিধার জন্য কার সংজ্ঞাটা পড়লে কমন পাবে সেইভাবেই কিন্তু সাজিয়েছি। দেখো রাষ্ট্রের সংজ্ঞা অধ্যাপক গার্নার কর্তৃক, যদি তোমাদের প্রশ্ন আসে রাষ্ট্র কাকে বলে, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু গার্নারের সংজ্ঞাটা দিবে। তারপরে রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি, এরপরে আছে রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি। মুখ্য উপাদান এবং প্রাথমিক উপাদান দুইটা কিন্তু আলাদা প্রশ্ন, কিন্তু তোমাদের কাছে একই রকম মনে হবে, কিন্তু এই জন্য আমি আলাদা করে দিয়েছি রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটা, প্রাথমিক উপাদান কোনটা। এরপরে আসবো সুনাগরিক, এটাও মিস করা যাবে না। দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কার, এটাও মিস করা যাবে না। আমি কিন্তু বেছে বেছে এবং কমন প্রশ্ন এবং 100% নিশ্চয়তা দিব, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, একটাও মিস করা যাবে না এখানে। দশম অধ্যায় দেখো, দশম অধ্যায়ে আছে সম্পদ কাকে বলে, সম্পদ কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। দুইটা আসবে কিন্তু আলাদা করে, কিন্তু একসাথে দিয়েছি যাতে তোমরা পড়তে পারো। এরপরে আসবো সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ আছে জাকাত নিসাব, এগুলো কিন্তু পড়তে হবে। অপ্রাচুর্য বলতে কি বুঝি, উপযোগ বলতে কি বুঝি, এগুলা খুবই সহজ তোমাদের জন্য, এগুলো তোমরা পারো, তারপর কিন্তু এগুলো মিস করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি একাদশ অধ্যায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। জিডিপি জিএনপির পূর্ণরূপ এবং কাকে বলে, অবশ্যই পড়তে হবে। মাথা পিছু আয় বা পিআই এর সূত্র জিডিপি জিএনপি এবং
পিআই এর সূত্রগুলাও কিন্তু আমরা ভালো করে দেখে যাব। জ্ঞানমূলক একটু মিস করা যাবে না। এরপর হচ্ছে লাস্ট অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়েও কিন্তু তোমাদের এই প্রশ্নটা মিথস্ক্রিয়া প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিথস্ক্রিয়া কি? পরিবার কাকে বলে? অনুলোম প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। তারপর হচ্ছে গণমাধ্যম, সামাজিকীকরণের উপাদান। আর পরিবারের শ্রেণী বিভাগটা যদি তুমি পড়ো তাহলে এখান থেকে যেভাবেই প্রশ্ন হোক পারবে। এরপর হচ্ছে সামাজিকীকরণের উপাদান, সামাজিকীকরণের ব্যাপ্তি। সামাজিকীকরণও খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র জ্ঞানমূলকের জন্য বলবো না, সংক্ষিপ্ত আর হচ্ছে আমাদের সৃজনশীল এবং সামাজিক মূল্যবোধ, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি সংক্ষিপ্ত। তোমাদের কিন্তু এই আইটেমটা এবার নতুন। আমি সংক্ষিপ্ত এবং অনুধাবন যেহেতু 2 মার্কস করে, এজন্য এই দুইটাকে আলাদা আলাদা না করে একত্রে দিয়েছি, যাতে তোমাদের সংক্ষিপ্ত পড়লে অনুধাবন হয়ে যাবে, অনুধাবন পড়লে সংক্ষিপ্ত হয়ে যাবে। দেখো আমি যে কমন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলা তোমরা তোমাদের একটু দেখে নাও। জনগণের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? জনগণের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো বাদ দেওয়া যাবে না। অপারেশন সার্চলাইট, জ্ঞানমূলক, অনুধাবন সবকিছুর জন্যই ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে দেখো বেশ কিছু প্রশ্ন এখানে আছে সংক্ষিপ্ত এবং অনুধাবনের জন্য। কোনটা রেখে কোনটা এখন করে বলো। দেখো এই শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? এটাও খুব ইম্পর্টেন্ট। অধিবর্ষ কি? মঙ্গল গ্রহের রং লাল কেন? পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রেখেছি আমি, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে সৌরজগতের নিয়ন্ত্রক, গুরুমণ্ডল, নিরক্ষরেখার পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? এই প্রশ্নগুলাও খুব ইম্পর্টেন্ট। ষষ্ঠ অধ্যায় দেখো জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন? রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি? ব্যাখ্যা করো। বা এটা আবার আসতে পারে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। এরপরে হচ্ছে রাষ্ট্রের প্রতি নাগরিকের 2টি কর্তব্য, এটাও খুব ইম্পর্টেন্ট। আইনের শাসন বা আইনের অনুশাসন, যদি ওভাবে নাই, আইনের চোখে সবাই সমান, এটা ব্যাখ্যা করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। দশম অধ্যায় দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা বরাবরই। অর্থনীতিতে বাতাস সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্পদ বলতে কি বুঝো? সম্পদ কত প্রকার? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু একটা একটা করে আসবে, কিন্তু একসাথে দিয়েছি যাতে তোমরা যখন পড়ো কাকে বলে প্রকারভেদটা পড়লেও এখান থেকে কমন পাবে, যেভাবে প্রশ্ন আসুক কমন পাবে। বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি, এটাও ইম্পর্টেন্ট। একাদশ অধ্যায়ে আমরা পড়বো উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের 2টি বৈশিষ্ট্য লিখো। এখানে কিন্তু একটা প্রশ্ন আসবে, কিন্তু একসাথেই যেহেতু দিয়েছি আলাদা আলাদা করে পড়ে নিতে হবে।
দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর হচ্ছে কখন জিডিপি এবং জিএনপি সমান হয়, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পড়ে নিবা। বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তারপর হচ্ছে উন্নয়নশীল দেশ বলতে যে আমি আগেই বলেছিলাম উন্নত, উন্নয়নশীল, অনুন্নত, এইগুলা এই সকল দেশ সংজ্ঞা পড়বে এবং বৈশিষ্ট্যটাও পড়তে হবে, এবং দেশের নামগুলোও পড়তে হবে। এরপর হচ্ছে ত্রয়োদশ লাস্ট অধ্যায়টা হচ্ছে আমাদের পরিবারকে আয়ের একক বলা হয় কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আমি রেখেছি যে পরিবার ছিল একসময় ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্র, এটা খুবই কমন, এটা আসেই। এরপরে হচ্ছে পরিবার কে বিশ্বজনীন প্রতিষ্ঠান বলা হয় কেন, শিশুর সামাজিকীকরণ, অন্তরঙ্গ বন্ধুদল। আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্নগুলো। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের A+ নিশ্চিত। ওকে, আমরা এই পর্যায়ে দেখবো সৃজনশীল অংশ থেকে আমি তোমাদের জন্য যে টপিকগুলো বেছে বেছে রেখেছি এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তৃতীয় অধ্যায়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্যক্তি, ছাত্র সমাজ, গণমাধ্যম, নারী, পেশাজীবী ও এদের ভূমিকা। এখান থেকে সৃজনশীলের জন্য তোমাদের উদ্দীপক দেখা গেল ছাত্র সমাজ দিয়ে দিল, নারী সমাজ দিয়ে দিল, পেশাজীবী দিয়ে দিল। এজন্য কষ্ট করে এদের ভূমিকা বা কাজগুলো তোমরা একটু পড়বা। আর মুজিবনগর সরকারের কার্যক্রম পড়তে গেলে মুজিবনগর সরকারের কাঠামোটাও পড়বা, মুজিবনগর সরকারের কাঠামোটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ে আসি। তৃতীয় অধ্যায়ে আমরা প্রথমে সৌরজগতের সংজ্ঞাটা একটু জানবো। সৌরজগতে প্রত্যেকটা গ্রহ স্পেসিফিক পড়ার দরকার নাই, আমি তোমাদের জন্য যে 4টা গ্রহ রেখেছি এই 4টা গ্রহ থেকে তুমি সংক্ষিপ্ত পাবা, সৃজনশীলও পাবা। যেমন পৃথিবী, মঙ্গল, শুক্র গ্রহটা আমরা অ্যাসিড বৃষ্টির জন্য চিনবো। আর হচ্ছে মঙ্গল গ্রহ হচ্ছে 2টা উপগ্রহ আছে, ডিমোস ও ফোবস, এবং আর এই গ্রহের রং হচ্ছে লাল। আর পৃথিবী হচ্ছে একমাত্র বসবাসের উপযোগী, যেখানে প্রয়োজনীয় অক্সিজেন রয়েছে। এইভাবে আমরা কিন্তু এইভাবে সৃজনশীল দিয়ে দিতে পারে এবং সংক্ষিপ্ত আমরা পেতে পারি। এই জন্য আমি এই 4টা তোমাদের এই 3টা গ্রহ কিন্তু ইম্পর্টেন্ট দিয়েছি। জোয়ার ভাটা, আহ্নিক গতির কারণ ও ফলাফল, বার্ষিক গতির ফলাফল, এখান থেকেও তোমাদের সৃজনশীল আসতে পারে। যেমন জোয়ার ভাটা সমুদ্র স্রোত কিসের কারণে হয়, আহ্নিক গতির কারণে হয়, আমরা ফলাফলটাও দেখব। এবং দ্বিবার্ষিক হ্রাস বৃদ্ধি যেটা বার্ষিক গতির ফলে হয় সেটাও আমরা কিন্তু দেখব। এজন্য আমি তোমাদের কাছে এই জিনিসটা রেখেছি। এরপরে যারা ম্যাথ দিতে চাও, আমি মানে যশোর বোর্ডের 2024 সাল এবং বরিশাল বোর্ড 2024 সালের এই 2টা ম্যাথ রেখেছি, তোমরা এই ম্যাথ 2টা দেখে যাবে। আর যারা ম্যাথ দিবে না তারা ম্যাথ মানে আমি মনে করবো যে ম্যাথটা অ্যাভয়েড করাই ভালো। আর যারা একেবারে 100% শিওর হয়ে দিবে তারা এই 2টা ম্যাথ দেখে যাবে। এই যে আরেকটা আছে বরিশাল বোর্ড 2020, এটাও দেখে যাবে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে আসি। ষষ্ঠ অধ্যায়ে 3টা বিষয় আছে, একটা হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। তো রাষ্ট্র, নাগরিকতা, আইন যদি আমরা পড়ি সেখানে রাষ্ট্রের কার্যাবলীটা পড়বো, সেখান থেকে আমাদের সৃজনশীল আসে। নাগরিকের প্রধান দায়িত্ব, কর্তব্য, এখান থেকে আমরা সৃজনশীল পাবো। তারপর আসবে আইনের উৎস, আইনের যে ছোট উৎস আছে সেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে। এখানে একদমই মিস করা যাবে না, আমরা 3টা টপিকই কিন্তু ভালো করে পড়বো। এরপর হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়ে আমি আগেই বলেছিলাম যে সম্পদ কাকে বলে এটাও দেখতে হবে, এবং সম্পদের যে সম্পদের শ্রেণী বিভাগটা ভালো করে পড়লে আমরা ওখান থেকেও সৃজনশীল পাবো। কারণ সম্পদের শ্রেণী বিভাগের যে উদাহরণ আছে সেই উদাহরণ থেকেই কিন্তু আমাদের সৃজনশীল হবে। এরপর হচ্ছে পুঁজিবাদ, মুক্তবাজার অর্থনীতি, ধনতান্ত্রিক ব্যবস্থা, এই 3টা নাম আমি কিন্তু রেখেছি, 3টা একই। এই 3টা থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। দেখা গেল মুক্তবাজার অর্থনীতির বিষয় দিয়ে দিল, এর জন্য আমাদের এটার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো দেখতে পারলে আমরা যে কোনো সৃজনশীল যেভাবেই হোক ধরতে পারবো। এরপর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি, বাংলাদেশে কি এটা আছে?
নাকি নাই, সেক্ষেত্রে তোমার ভালো করে জানতে হবে। আর হচ্ছে মিশ্র, আমাদের বাংলাদেশের অর্থ ব্যবস্থা কিন্তু মিশ্র, এটাও প্রশ্ন ইম্পর্টেন্ট আসার মতো। তারপর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, এটা তোমার সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। সৃজনশীল আসতে পারে, তাও আমি এখানে একটা স্টার দিব, দুইটা স্টার দেওয়ার দরকার নাই। এরপরে আসি একাদশ অধ্যায়, জিডিপি জিএনপি পিআই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আছে, গণিত দিবে। এইটার যদি আমরা সূত্রটা জানতে পারি তাহলে আমরা কিন্তু গণিত করতে পারবো। এরপর আসবো উন্নয়নশীল, উন্নত, অনুন্নত দেশসমূহের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলা আমরা দেখে যাব। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের মধ্য আয়ের দেশ, উচ্চ মধ্য আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশ, এইগুলার বৈশিষ্ট্য এবং কোন কোন দেশগুলা, এগুলো আমরা একটু নাম দেখে যাব। এখান থেকে সৃজনশীল অংশ আমরা কমন পাবো। আচ্ছা, এরপরে লাস্ট যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমাদের ত্রয়োদশ অধ্যায়। এখান থেকে আমরা সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের উপাদান, আর হচ্ছে সবচেয়ে বেশি এখান থেকে সামাজিকীকরণের যে ভূমিকা, সেইখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন পাবো। আর আমরা পরিবারের শ্রেণী বিভাগটা পড়লেই সেখান থেকে যে কয়টা শ্রেণী বিভাগ আছে সেই কয়টা শ্রেণী বিভাগ যদি আমরা একটু পড়ি বিস্তারিত, তাহলে ওখান থেকে আমরা সৃজনশীল অংশ ধরতে পারবো। গ্রামের পরিবার আর শহরের পরিবারের যে একটা পার্থক্য, সেটাও তোমরা যদি একটু একটু পড়তে পারো তাহলে সেখান থেকেও সৃজনশীল প্রশ্ন কমন পাবে। ইনশাল্লাহ আশা করি তোমাদের বিজিএস পরীক্ষা খুবই ভালো হবে। সবার জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, তো আমাদের এই সাজেশনের পিডিএফ গুলো যদি তোমরা দ্রুত পেতে চাও তাহলে বিজিএস B26 এখানে ডাউনলোড করে নিতে হবে এই লিংক থেকে।